যখন সোহেল জানতে পারে ডালিয়ার সন্তান সম্ভাবনা, তখন তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। আমার যে কত খুশি লাগছে। তোমাকে আমার কথা ছাড়া বাচ্চা কে নিতে বলেছে? আমি এখন বাচ্চা কাচ্চা নিতে ইচ্ছুক নয়। তুমি কালকে গিয়ে আবাসন করে আসবে। ডালিয়ার স্বামীর কথা শুনে হাসি মুখটা মলিন হয়ে গেল। কি বলছো তুমি সোহেল? আমার কথা তুমি শুনতে পাচ্ছ? এটা আমাদের ভালোবাসার প্রথম উপহার, আমাদের ভালোবাসার চিহ্ন এটা। এত কথা শুনতে চাইনি আমি, যেটা বলছি সেটাই। কথার যাতে বরখেলাপ না হয় বলে সোহেল রুম থেকে বের হয়ে যায়। কতবার বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছে, কিন্তু ডালিয়া তার ভালোবাসার চিহ্নকে মুছে ফেলতে পারেনি স্বামী বাধ্য বউ হতে। সেদিকে তাদের সংসারে ঝগড়া অশান্তি লেগে আছে। এই অবস্থায় সোহেল বহুবার হাত পর্যন্ত তুলেছে ডালিয়ার গায়ে, সামান্য কথা কাটাকাটি জেদ ধরে। প্রেগনেন্ট অবস্থায় যে এক্সট্রা কেয়ার দরকার তা ডালিয়া পায় না, উল্টো বাড়ির সব কাজ একা হাতে করে। এই তো কদিন ডালিয়া পেট ব্যথায় কাতরাচ্ছিল। সোহেল সে ডালিয়ার সাথে ঘনিষ্ঠ হতে চাইতে ডালিয়া বলল, আমার শরীর ক্লান্ত, প্রচন্ড পেট ব্যথা, তুমি প্লিজ এসব কিছু করো না। তাছাড়া আমাদের বেবি আমার পেটে, এই সময় ইন্টিমেট হলে বাচ্চার ক্ষতি হয়। সোহেল তবুও জিদ ধরে বলল, আমি শারীরিক সম্পর্ক করবোই। ডালিয়া নানান ভাবে বোঝায়, তবুও সোহেল জোর করে ইন্টিমেট হতে গিয়ে ডালিয়া সোহেলকে একটা থাপ্পড় মারে। সোহেলের মাথায় রক্ত উঠে যায়। বিপরীতে সে ডালিয়াকে পশুর মতো মারে। ডাল চেপে ধরে বলল, ফালতু মেয়ে, জামাইয়ের খাইশ মেটাতে পারিস না, তাহলে হিসা হলেই পারতি। সোহেল তারপর রুম থেকে বের হয়ে চলে যায়। মাঝে মাঝে তার কিছু কাজ আমি বুঝতে পারতাম না। খুব ছোটবেলায় তিনি ব্যাগপত্র গুছিয়ে চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। প্রিয়মের পরিবারের সাথেও হয়তো কিছু একটা করেছে, যা শোধ প্রিয়ম আমার থেকে হয়তো নিতে চায়। খেয়াল করলাম প্রিয়ম বিয়ে করে আমার নাম উচ্চারণ করছে, বলছে অনু অনু। কাছে বসলাম, হাতে স্পর্শ করে বুঝলাম শরীরটা খুব গরম। 2 ঘন্টা পর পর এই ঔষধের শিশি থেকে একটা করে ট্যাবলেট খাওয়াতে বলেছে। কি করবো ভাবছি, তখন যেটা শুনলাম এই ঔষধ যদি প্রিয়মের ক্ষতি করে। মানছি প্রিয়মকে আমার একটু পছন্দ না, তাই বলে জেনে শুনে এটা কিভাবে খাওয়াবো? অনেক কিছু ভেবে না পেরে আমি ওর রুম থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু দরজা তো বাহির থেকে বন্ধ। প্রিয়মের পাশে এসে বসেছি আর ভাবছি কতটা খারাপের চরিত্র। অফিসে কত মেয়ের সাথে ফষ্টি নষ্টি করেছে, শুধু কি আমাকে দেখানোর জন্য? নাকি ওর চরিত্র সত্যি খারাপ? আমার বিয়ের সাথে হয়েছে, কিন্তু আমি যে ছদ্মবেশে প্রিয়মকে ভালোবেসেছি। দরজাটা খোলার শব্দ হলো, সামনে তাকিয়ে দেখতে পেলাম উনি দাঁড়িয়ে আছে। রুমের ভেতর এসে উনি জানতে চাইলো আমি ওষুধ খাইয়েছি কিনা। আমি মাথা কাত করে হ্যাঁ অর্থ বোঝালে পুনরায় চলে গেলেন উনি। আমার এখন ভাবতেও কষ্ট হচ্ছে, একটা মানুষ এতটা নিখুঁত ভাবে অভিনয় কিভাবে করতে পারে। প্রিয়মের জ্বর হয়তো অনেকটা বেড়েছে মনে হচ্ছে, আর অধিক শীতে কাঁপাকাঁপি করছে। আমি ওনাকে আর ডাকলাম না। যে প্রিয়মকে মারতে চাই সে ভালো চিকিৎসা করবে না, এটুকু আমার জানা আছে। ওনারা না ডাক্তারও ওনার কথা মতো চিকিৎসা করবে। তাই আমি আমার একজন ফ্রেন্ডকে কল দিলাম। ডাক্তারি পেশাটার অনেক নাম। আমি তার কাছে জানতে চাইলাম ঘরোয়া কোনো পদ্ধতি আছে জ্বর কমানোর? ঔষধ, চিকিৎসা কিছু দেওয়ার রাস্তা নেই। এমন সময় কি করলে জ্বর কমবে? আমার ফ্রেন্ড আমাকে বুঝিয়ে বললো কি করতে হবে, কিন্তু এটার জন্য ওকে স্পর্শ করতে হবে আমার। তবুও মানবতার খাতিরে এইটুকু সেবা তো করাই যায়। প্রিয়মের রুমে একটা ডায়েরি রাখা ছিল, সেটার উপর চোখ পড়লো আমার। আমি এগিয়ে এসে ডায়েরিটা হাতে নিলাম। উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল পার্সোনাল ডায়েরি, তো হাত দিবেন না। এটা দেখে ভাবলাম অন্যের ডায়েরি খোলা ঠিক হবে কিনা। তারপর খুললাম, যদি কিছু জানতে পারি। কিসের শত্রুতা ছিল আমার বাবার সাথে প্রিয়মের বাবা? রুমের বেলকনির সামনে দাঁড়ালাম আর ডায়েরির পাতাগুলো উল্টালাম। বেশ কয়েকটা পাতা খালি, মাঝ বরাবর এসে দেখতে পেলাম কিছু একটা লেখা। আমি মনোযোগ দিয়ে পড়তে শুরু করলাম। জীবনে কত কিছু হারাবো, কত কষ্ট পাবো আমি, আমি যে আর এত কষ্ট নিতে পারি? আমি ওনাকে চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করলাম। উনি আমাকে বললেন ভারী গহনা খুলে ফ্রেশ হতে। আমার জন্য নাকি সারপ্রাইজ আছে, কিন্তু আজ উনি যেটা করতে যাচ্ছেন সেটা সত্যি অতি জঘন্যতম একটা কাজ। আমি তখনও জানি না। উনি রাতে আমাকে হাত ধরে নিয়ে এসে উনি ওনার ছোট ভাই নাহিদের রুমের দরজায় নক করলো। আমার হাত পা এখন থরথর করে কাঁপছে, মাথায় কিছু আসছে না। কি করবো? আমার স্বামী যেমন জঘন্য একটা কাজ করতে চাইবে আমি কখনো কল্পনাও ভাবতে পারি। দরজা খুলতেই প্রথমে নাহিদ আমাকে দেখে একটা শয়তানি হাসি হাসলো। ছেলেটাকে দেখে মোটেও আমার স্বামীর থেকে ছোট মনে হয় না। প্রথম দেখায় কেউ বলবে না ও আমার স্বামীর ছোট ভাই। নাহিদ তারপর আমার হাত ধরে একটানে রুমের মধ্যে নিয়ে যেতে চাইলো। আমি চিৎকার করলাম। আমার স্বামী বললো মুখ বন্ধ করতে। নাহিদ মুখ বন্ধ করতে চাইলে আমি বলে উঠলাম, এসব করে লাভ কি? তিনি আমার সাথে চোখ মেলাতে পারছেন না। তাই অন্যদিকে তাকিয়ে উনি বলে উঠলেন, এসবের দরকার আছে অনুরাধা, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু একটা সন্তান আমার চাই। আমার সব আছে, টাকা, সম্মান, ধন দৌলত সব, কিন্তু এগুলো ভোগ করার জন্য একটা সন্তান আমার চাই। আমি বাবা হতে পারবো না তো কি হয়েছে? আমার ভাই তো আছে। নাহিদের শরীরে আমার বংশের রক্ত বইছে, তাই ও পারবে আমাকে সন্তান দিতে। জানি তোমার কষ্ট হবে, কিন্তু আমার কিছু করার নেই। আমারও কষ্ট হচ্ছে, আমার জন্য একটু কষ্ট সহ্য করো অনুরাধা। আমি কিছু বলতে যাবো, নাহিদ আমার মুখ হাত দিয়ে চেপে ধরতে চাইলো। তখন আমি ওর হাতে একটা কামড় বসিয়ে দিলাম। নাহিদ রেগে গেল। রাগের দৃষ্টিতে হিংস্র জানোয়ারের মতো আমার দিকে তাকিয়ে বলল, এত বড় সাহস, তুই আমাকে কামড় দিলি? ভালোবেসে আদর দিতে চেয়েছিলাম, এখন দেখ কি করি তোর সাথে। বলে আমাকে একটা ধাক্কা দিল। আমি ওর রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করে আমার দিকে আগাতে লাগলো নাহিদ। আমি মাথা ঝাঁকিয়ে না বলে পেছনে সরতে লাগলাম। নাহিদ আগাচ্ছে, আমি পেছচ্ছি। পেছনে সরতে সরতে দেওয়ালের সাথে পিঠ থেকে নাহিদ এসে আমার শাড়ির আঁচলটাতে হাত রাখলো। আমি ভয়ে কাঁধ ঘুরিয়ে